আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের নিজাম স্যার আজকে তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজকে আমি জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথা বিজিএস এর উপর একটি সুপার সাজেশন প্রদান করব। আমি আমার অভিজ্ঞতার আলোকে অনেক যাচাই বাছাই করে আমি তোমাদের জন্য একটি সাজেশন তৈরি করেছি। আশা করছি তোমরা আমার এই সাজেশন ফলো করবে এবং তোমরা খুব বেশি উপকৃত হবে। কাজে চলো আর কথা বাড়াবো না, আমি আলোচনায় চলে যাব। তার আগেই বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, তোমাদের বিজিএস এ যে সিলেবাস রয়েছে তার আগে আমি মান বন্টন তোমাদের সাথে একটু আলোচনা করি। দেখো, তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা 50 নাম্বার থাকবে, বিজ্ঞান থাকবে 50, আর বিজিএস এর বিষয় কোড হলো 150, 150 হলো সাবজেক্ট কোড। তোমাদের বিজিএস এর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট আর পূর্ণমান থাকবে 50, এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10 নাম্বার, 10 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 10 নাম্বার, অর্থাৎ একটিতে 2 করে 5টিতে 10। সৃজনশীল প্রশ্ন থাকবে 3টি, 3টিতে 30 নাম্বার, একটিতে 10 করে 3 × 30, অর্থাৎ কোনো বিকল্প থাকবে না। যেগুলি থাকবে সবগুলির উত্তর তোমাদের লিখতে হবে। প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন, হয় সৃজনশীল প্রশ্ন, না হয় সংক্ষিপ্ত উত্তর, না হয় বহু নির্বাচনী প্রশ্ন অবশ্যই থাকবে। অর্থাৎ তোমাদের পাঠ্য বইতে যে কয়টি সিলেবাসে যে কয়টি অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে, হয় সঠিক উত্তর থাকবে, না হয় সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, না হয় সৃজনশীল থাকবে। কাজে তোমাদের সবগুলো অধ্যায় পড়তে হবে। আসো, তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলি রয়েছে সেগুলো দেখো। প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম, দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি, পঞ্চম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন, সপ্তম অধ্যায় সামাজিকীকরণ, অষ্টম অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী, নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা, দশম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন, একাদশ অধ্যায় বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা, দ্বাদশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। কিভাবে প্রিপারেশন নেবে দেখো। এমসিকিউ 10 নম্বরের জন্য তোমরা সঠিক উত্তরের জন্য তোমরা তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে রিডিং পড়বে, প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে রিডিং পড়বে। আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উপর সাজেশন দেব, এবং কোন কোন অধ্যায় সৃজনশীলের জন্য বেশি পড়বে সেগুলো জানাবো। পরবর্তীতে আমি চেষ্টা করব তোমাদের এমসিকিউর উপর পূর্ণাঙ্গ একটি সাজেশন প্রদান করার জন্য। তবে এমসিকিউতে বহু নির্বাচনী প্রশ্নে ভালো করতে হলে তোমাকে প্রতিটি অধ্যায় ভালোভাবে রিডিং পড়তে হবে। রিডিং পড়ার সময় তোমাদের ওখান থেকে জ্ঞানমূলকগুলো মুখস্থ করে ফেলতে হবে, যেগুলো সঠিক উত্তর আসবে সেগুলো তোমাকে দাগাতে হবে এবং মুখস্থ করতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10 নাম্বার, 5টা লিখতে হবে, একটাতে 2 করে। প্রথম অধ্যায় আমি অধ্যায় ভিত্তিক এখানে একটা সাজেশন তোমাদেরকে দেব। ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম, প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে। দেখো, ঔপনিবেশিকরণ বলতে কি বোঝায়? মাতসনিয়া যুগ সম্পর্কে সংক্ষেপে লেখো। 12 ভূঁইয়া সম্পর্কে যা জানো লেখো। বাংলা ইংরেজ শাসনের সূচনা কিভাবে হয়? পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের 2টি কারণ লেখো। দ্বৈত শাসন বলতে কি বুঝো ব্যাখ্যা করো। বক্সারের যুদ্ধ সম্পর্কে লেখো। 76-এর মন্বন্তর কাকে বলে? ব্রিটিশদের ভাগ করো, শাসন করো নীতি ব্যাখ্যা করো। লাহোর প্রস্তাব সম্পর্কে লেখো। বঙ্গভঙ্গ বলতে কি বুঝো ধারণা দাও। স্বদেশী আন্দোলন কি ব্যাখ্যা করো। প্রথম অধ্যায়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার মধ্যে আমি এখানে তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন, এই 12টি প্রশ্ন উপস্থাপন করেছি, সেগুলো তোমরা সংক্ষিপ্তের জন্য শিখবে। যদি তোমরা সেগুলো সংক্ষিপ্ত উত্তরের জন্য শিখে নাও তাহলে তোমাদের সৃজনশীলের জন্য প্রিপারেশন হয়ে যাবে, জ্ঞানমূলকের জন্য প্রিপারেশন হয়ে যাবে, ক্ষয়ের জন্য প্রিপারেশন হয়ে যাবে। অনুধাবন, অর্থাৎ তোমরা পাঠ্য বই ভালোভাবে পড়বে, এই প্রশ্নগুলি ভালো মতো মুখস্থ করবে। এরপর দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। এই অধ্যায় থেকে এই 6টি প্রশ্ন আমার দৃষ্টিতে ইম্পর্টেন্ট, তাই আমি এখানে তুলে ধরলাম। প্রত্ন সম্পদ বলতে কি বোঝায়? ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্ঠাঘর ময়দান কি ব্যাখ্যা করো। উত্তরা গণভবন বলতে কি বুঝো বা কি বুঝায়? জাদুঘর কি ব্যাখ্যা করো।
আহসান মঞ্জিল জাদুঘরে কি কি সংরক্ষিত রয়েছে? এই 6টি প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমরা অধ্যায়টি ভালোভাবে পড়ে এগুলো সংক্ষিপ্তের জন্য এবং অনুধাবনের জন্য মুখস্থ করবে, ভালোভাবে শিখবে, ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে। তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই অধ্যায়টি তোমাদের কিন্তু ক্লাস 9-10 এর জন্য ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়ে ফেলবে এখন থেকে। অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়? পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনের ফলাফল লেখো। শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণের কোন নির্দেশনা দিয়েছিল? 26শে মার্চের স্বাধীনতার ঘোষণার পটভূমি সংক্ষেপে লেখো। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ? মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোগণ একটি অভিযান পরিচালনা করে সারা পৃথিবীতে সাড়া ফেলে দেন, অভিযানটি সম্পর্কে লেখো। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা সম্পর্কে লেখো। মুক্তিযুদ্ধের সময় বিদেশি সাংবাদিকদের ভূমিকা সংক্ষেপে লেখো। কনসার্ট ফর বাংলাদেশ কি এবং উদ্দেশ্য লেখো। 16ই ডিসেম্বরের গুরুত্ব সংক্ষেপে লেখো। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিছু কিছু প্রশ্নে ফন্ট পরিবর্তন হয়েছে, তোমরা ওটা বুঝে নেবে আশা করছি। এগুলো ফন্টের পরিবর্তনের কারণে এরকম দেখাচ্ছে। এরপর চতুর্থ অধ্যায় দেখো, বাংলাদেশের অর্থনীতি। মোস্ট ইম্পর্টেন্ট ফর ক্লাস 9 and 10। এই অধ্যায়গুলো পরবর্তী যে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং 9-10 এর বিজিএস এর মধ্যেও রয়েছে। বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন? মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝায়? এই বিষয়গুলোতে যে প্রশ্নগুলো দেখতেছো এগুলোর উপর আমার নবম এবং দশম শ্রেণীর জন্য আমার ইউটিউবে কয়েকটি ক্লাস রয়েছে বিজিএস এ, সেই ক্লাসগুলো দেখলে তোমরা ভালো ধারণা লাভ করতে পারবে, কারণ বিস্তারিত ব্যাখ্যা করা রয়েছে। মানব সম্পদের উন্নয়ন প্রয়োজন কেন? দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কি বোঝায়? রেমিটেন্স দেশের অর্থনীতির জন্য কেন গুরুত্বপূর্ণ? মাথাপিছু আয় কিভাবে হিসাব করা হয়? মানব সম্পদ উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো। বাংলাদেশে কৃষিখাতকে উন্নত করা প্রয়োজন কেন? মোট জাতীয় উৎপাদন তথা জিএনপি ও মোট দেশজ উৎপাদন জিডিপি এর মধ্যে পার্থক্য লেখো। জিডিপিতে মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট শিল্প খাতের অবদান বর্তমান অবস্থা কিরূপ ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। সরকারকে কেন রাষ্ট্রের মূল চালিকা শক্তি বলা হয়? বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ও কি কি? মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো দেশের জন্য সংবিধান জরুরি কেন? স্থানীয় সরকার কেন গুরুত্বপূর্ণ? ইউনিয়ন পরিষদের কাজ সংক্ষেপে লেখো। রাষ্ট্র পরিচালনায় সুশাসনের গুরুত্ব বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 6টি প্রশ্ন ভালোভাবে শিখলে ইনশাআল্লাহ কমন আসবে। নেক্সট ষষ্ঠ অধ্যায় দেখো, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন। এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই অধ্যায়টি অনেক প্রশ্ন রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম যেগুলো আমার দৃষ্টিতে মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। আমি জাস্ট আমার মতামত তুলে ধরলাম, আশা করছি এখান থেকে কমন আসবে, তোমরা উপকৃত হবে। সংস্কৃতি বলতে কি বুঝো বা কি বুঝায়? সাংস্কৃতিক পরিবর্তন কাকে বলে? প্রযুক্তি কিভাবে সাংস্কৃতিক উন্নয়ন ঘটায়? টেরাকোটা বলতে কি বোঝায়? চর্যাপদ কি, এর বৈশিষ্ট্য লেখো। এগুলো ফন্টের পরিবর্তনের কারণে একটু পরিবর্তন হয়েছে, তোমরা সেটা বুঝে নেবে আশা করছি। বাংলার পুঁথি সাহিত্য কেন গুরুত্বপূর্ণ? নকশিকাতা কি ব্যাখ্যা করো। মঙ্গল কাব্য বলতে কি বুঝো? কয়েকটি মঙ্গল কাব্যের নাম লেখো। বাংলা সঙ্গীতের দেশ ব্যাখ্যা করো। সুমন দিনাজপুরের একটি মন্দিরে বেড়াতে গেছে যেখানে পোড়ামাটির শিল্পকর্ম রয়েছে। উক্ত মন্দিরটির নাম কি? উক্ত শিল্পকর্মে কি ফুটে উঠেছে? নেক্সট সপ্তম অধ্যায় সামাজিকীকরণ। সামাজিকীকরণ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। সামাজিকীকরণ বলতে কি বোঝায়? পরিবারকে সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী বাহন বলার কারণ ব্যাখ্যা করো। শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে সামাজিকীকরণে ভূমিকা রাখে? সমবয়সী সঙ্গী শিশুর সামাজিকীকরণে কিভাবে ভূমিকা রাখে? অনুকরণ বলতে কি বোঝায়? গণমাধ্যম কি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নেতিবাচক প্রভাব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। বিশ্বায়ন বলতে কি বোঝায়? মানে গ্লোবালাইজেশন। বিশ্বায়ন কিভাবে মানুষকে বিশ্ব নাগরিক করে তোলে? এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবেই পড়বে এবং এই অধ্যায়টি সিকিউর জন্য তোমাদের ভালোভাবে রিডিং করে নেবে। অষ্টম অধ্যায় বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠী। জুয়েল ত্রিপুরা দিঘিনালা কলেজের শিক্ষার্থী। নৃতাত্ত্বিক বিচারে সে কোন নৃগোষ্ঠীর লোক, সে কোন নৃগোষ্ঠীর লোক এবং বাংলাদেশে কোন কোন জেলায় তারা বাস করে? বিজু উৎসব কিভাবে পালিত হয়? নাম্বার 3 চাকমারা কোন ধর্মাবলম্বী, তাদের ধর্মীয় জীবন ব্যাখ্যা করো। নাম্বার 4 গারোদের অর্থনৈতিক জীবন ব্যাখ্যা করো। নাম্বার 5 মারমাদের সামাজিক জীবন ব্যাখ্যা করো।
প্রীতি মার্মা নৃগোষ্ঠীর সদস্য। তারপর তাদের স্থানগ্রাহী উৎসব কিভাবে পালিত হয় ব্যাখ্যা করো। রাখাইনদের রক্ষণশীল জাতি বলা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। চাকমা ও গারো নৃগোষ্ঠীর উৎসবগুলো কিভাবে বাঙালি উৎসবের সাথে মিশে গেছে। গারো সমাজের মূলে রয়েছে মাহারি, ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। অনেকগুলো প্রশ্ন এখানে 2018-2019 সালে জ্যাচি পরীক্ষায় আসছিল। বাংলাদেশের কোন নৃগোষ্ঠী সমাজের মূল ভিত্তি গ্রাম পঞ্চায়েত, তারা কিভাবে গ্রাম পঞ্চায়েত গঠন করে। আমি তোমাদের এখানে 2018-2019 সালে জ্যাচি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এর ভেতর নবম অধ্যায় থেকে দেখো, নবম অধ্যায় হলো বাংলাদেশের সামাজিক সমস্যা। সৃজনশীলের জন্য এই অধ্যায়টি মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়বে, পরবর্তী ক্লাসে প্রয়োজন হবে। কিশোর অপরাধ বলতে কি বোঝায়, বস্তির শিশু কিশোররা কেন অপরাধী হয়ে ওঠে, শিশু কিশোরদের বাসস্থানের বারবার পরিবর্তন থাকে তাদেরকে কিভাবে অপরাধ প্রবণ করে তোলে ব্যাখ্যা করো। কিশোর অপরাধের 3টি কারণ লেখো। কিশোর অপরাধ রোধে 3টি পদক্ষেপ লেখো। এটা হলো কারণ আর এটা পদক্ষেপ। মাদকাসক্তির সূত্রপাত ঘটে কিভাবে, হতাশা মাদকাসক্তির অন্যতম কারণ, ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 8, অপসংস্কৃতি মাদকাসক্তির সূত্রপাত ঘটায়, ব্যাখ্যা করো। আমাদের সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া উচিত কেন, মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 10, বর্তমানে বাংলাদেশে মাদকাসক্তি একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এই সমস্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের গৃহীত 2টি পদক্ষেপ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। দশম অধ্যায় দেখো, বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। বাংলাদেশের জনসংখ্যা উন্নয়ন, উন্নয়ন বলতে কি বোঝায়, নারী শিক্ষার প্রসারে সরকার বেশি গুরুত্ব দিয়েছে কেন, জনসংখ্যাকে কিভাবে সম্পদে পরিণত করা যায়, মাস্ট বি, ভালোভাবেই পড়বে। দেশকে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য তুমি বাংলাদেশ সরকারকে কি পরামর্শ দেবে লেখো, অবশ্যই পড়তে হবে এই প্রশ্নগুলো। কর্মমুখী শিক্ষার প্রসার ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলে কিভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়। এরপর দেখো একাদশ অধ্যায়, বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা। একাদশ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝায়, বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝায়, জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়, বৈশ্বিক উষ্ণায়নের 3টি ক্ষতিকর প্রভাব লেখো, সুনামি বলতে কি বোঝায়, মহাসমুদ্রকে ফুসফুসের সাথে তুলনা করা যায় কেন, ব্যাখ্যা করো। প্রাকৃতিক দুর্যোগ কেন হয়, ব্যাখ্যা করো। খরা কি, বাংলাদেশের কোন অঞ্চলটি খরা প্রবণ, প্রাকৃতিক দুর্যোগরা আক্রান্ত হয় তাদের সাহায্য প্রয়োজন হয় কেন, অর্থাৎ যারা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয় তাদের সাহায্যের প্রয়োজন হয় কেন, ভূমিধস কেন হয়। এই অধ্যায়টি তোমরা ভালোভাবে পড়বে, দ্বাদশ অধ্যায়। এখন আমি আলোচনা করব তোমাদের সাথে দ্বাদশ অধ্যায়। আশা করছি তোমরা আমার ক্লাসটি উপভোগ করতেছো এবং ভালো মতো প্রশ্নগুলো লিখে নিচ্ছ। ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে এবং এখান থেকে পরীক্ষায় কমন আসবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। যদি তোমাদের পরবর্তী ক্লাসের ভিডিও প্রয়োজন হয় আমাকে জানাবে, আমি চেষ্টা করব আমি আমার নিজস্ব মেধা দিয়ে যাচাই বাছাই করে তোমাদের জন্য যাতে তোমরা উপকৃত হও সেজন্য আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ করে যাব যদি তোমাদের উৎসাহ, তোমাদের প্রেরণা আমি পেয়ে থাকি। দ্বাদশ অধ্যায় দেখো, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদের গুরুত্ব লেখো। এটা হবে বনজ সম্পদের গুরুত্ব। বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের ভূমিকা, জীব বৈচিত্র্য ধারণাটি ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 3, আমাদের জীব বৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন কেন, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের দেশের সম্ভাবনাময় শিল্পের গুরুত্ব উল্লেখ করো। বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে পোশাক শিল্পের ভূমিকা ব্যাখ্যা করো। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন শিল্পের ভূমিকা ব্যাখ্যা করো, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়নে শিল্পের ভূমিকা ব্যাখ্যা করো। চিংড়িকে বাংলাদেশের সাদা সোনা বলা হয় কেন, দারিদ্র্য ঘুচাতে গার্মেন্টস শিল্পের অবদান লেখো। প্রাণীকুল একে অন্যের উপর নির্ভরশীল কেন, ব্যাখ্যা করো। নেক্সট লাস্ট অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়। এই অধ্যায়টি তোমাদের সিকিউর জন্য, সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। ত্রয়োদশ অধ্যায় দেখো, বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। আজকে যেহেতু সাজেশন তাই আমি তোমাদের এই অধ্যায়ের পড়াগুলো আলোচনা করতেছি না, যদি আমার সময় হয় পরবর্তীতে আমি ইনশাআল্লাহ ক্লাস দেব। ত্রয়োদশ অধ্যায়ে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, যেগুলো আমার দৃষ্টিতে ইম্পর্টেন্ট, সেগুলো হলো দেখো, আন্তর্জাতিক সংস্থা কি, কয়েকটি আন্তর্জাতিক সংস্থার নাম লেখো। আন্তর্জাতিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন কেন, কোন আন্তর্জাতিক সংস্থাটি 1965, এটা ফন্ট পরিবর্তন হয়েছে, এটা 1965 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পায়, উক্ত সংস্থাটির কাজ উল্লেখ করো। এটা হবে 1965 সাল। বাংলাদেশ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ইউনেস্কো কি কাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা, ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, বিশ্ব খাদ্য সংস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো।
শিশুদের 6টি ঘাতক রোগের নাম লেখো। ইউএনডিপি সম্পর্কে সংক্ষিপ্তভাবে লেখো। বাংলাদেশের জনসংখ্যা মোকাবিলায় ইউএনএফপি এর অবদান লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি তোমাদের জন্য আমার দৃষ্টিতে আমার কাছে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমি সেগুলো এখানে উপস্থাপন করেছি। এবং এখন তোমাদের জন্য যেটা উপস্থাপন করব সেটি হলো সিকিউ, অর্থাৎ কোন কোন অধ্যায় তোমরা সৃজনশীলের জন্য বেশি করে পড়বে, কোন কোন অধ্যায় পড়লে তোমরা সৃজনশীলে ভালো করতে পারবে। তোমাদের 13টি অধ্যায় রয়েছে, সেখান থেকে কোন অধ্যায়গুলো থেকে বেশি সৃজনশীল আসতে পারে বলে মনে হয়, আমি যেটা আমার দৃষ্টিতে মনে হয়েছে যাচাই বাছাই করে অনেক, তা আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে শুরু করে ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। আর এমসিকিউর জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই কি পড়তে হবে, পাঠ্য বই ভালোভাবে রিডিং পড়তে হবে। বিজিএস থেকে তোমাদের 50 নাম্বার থাকবে, বিজিএস এর বিষয় কোড হলো 150, আর 50 নাম্বার থাকবে বিজ্ঞান থেকে। বিজিএস এ এমসিকিউ মানে সঠিক উত্তর থাকবে 10 নাম্বারের, আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন 10 নাম্বারের। এরপরে 3টা সৃজনশীল থাকবে, 3টাই লিখতে হবে। তোমরা পাঠ্য বই ভালোভাবে পড়া থাকলে, এই সংক্ষিপ্ত গুলো জানা থাকলে ইনশাআল্লাহ সৃজনশীলে ভালো করতে পারবে। তাহলে এখন চলো আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হলো কোন কোন অধ্যায়গুলো তোমাদের সৃজনশীলের জন্য, সিকিউর জন্য অবশ্যই অবশ্যই পড়তে হবে। দেখো, মাস্ট বি এই বিষয়গুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। সৃজনশীল প্রশ্ন 3টি, সবগুলোর উত্তর দিতে হবে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম, নবম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, এই অধ্যায়গুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। এই অধ্যায়গুলো থেকে তোমরা সৃজনশীল যদি পড়ো তাহলে ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে। কাজেই এতক্ষণ ধরে তোমাদেরকে আমি বিজিএস এর উপর একটি সাজেশন দিয়েছি, আশা করছি তোমরা উপকৃত হয়েছো কিংবা হবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের পরবর্তী কোন ক্লাসের ভিডিও প্রয়োজন হবে কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।